একেবারে উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতি, টানা অতিবৃষ্টি, যে অতিবৃষ্টির সম্ভাবনা আগামীকাল আরো বাড়বে বলে পূর্বাভাসে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এটা মাথায় রাখতে হবে যে সন্ধ্যের পর উদ্ধার কাজ পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে আলোর অভাবে। কিন্তু ক্ষয়ক্ষতি ছবিটা আমি জানবো, সরাসরি মিরিকে আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছে। একটু যদি দেখানো সম্ভব হয় সন্দীপ, প্রবল বৃষ্টি এবং প্রকৃতির রুদ্ররূপ কি ধ্বংসলীলা চালিয়ে গেছে এলাকার ওপরে। দেখো সুপ্রজিৎ, মিরিক থেকে আহত যারা দুর্গত মানুষ তাদের যেরকম শিলিগুড়ির দিকে আনার ক্ষেত্রে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে প্রশাসনকে, ঠিক একইভাবে মিরিক থেকে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার যে লাইফলাইন সেটা কিন্তু থমকে গিয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে মিরিক এবং শিলিগুড়ির মাঝে সেতু বন্ধনের অন্যতম জায়গা। নিচে বয়ে যাচ্ছে বালাসন নদী, বালাসন নদীর ওপরে রয়েছে দুধিয়া সেতু। সেই দুধিয়া সেতু গতকাল গভীর রাত্রির 2:30-3টে নাগাদ তার একটি পিলার নদীর স্রোতের ধাক্কায় কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়ে এবং তারপরে নদীর সেই যে ভয়াবহ রূপ, সেই ভয়াবহ রূপ পুরোপুরি গ্রাস করে নদীকে এবং নদীর যে লোহার ব্রিজ, সেই লোহার ব্রিজ ভেঙে যায়। সেই নদীর রুদ্ররূপের কিছুটা অংশ এখনও দেখতে পাবে। এখানে এই মুহূর্তে পাগলের মতো নদীর স্রোত বয়ে যাচ্ছে এবং তা গ্রাস করে নিয়েছে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে আশপাশের অংশকে। আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাতেই ঘর বাড়ি দোকান সমস্ত কিছু ছিল, নদীর ধারে ঘর ছিল, দোকান ছিল, এই কোনোটাই কিন্তু এই মুহূর্তে নেই এবং এর নিচের দিকের যে মাটি রয়েছে সেই নিচের দিকের মাটিও কিন্তু নদী গর্ভে চলে গিয়েছে। আমি যদি ক্যামেরাটা এই জায়গাতে এনে বোঝানোর চেষ্টা করি তাহলে তুমি দেখতে পাবে যে এই ঠিক পাঁচিলের ওপারের অংশে সেখানে কিন্তু এই মুহূর্তে একেবারে নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে দোকানের অংশ এবং এই জায়গাটা দেখলেই তুমি বুঝতে পারবে যে এখানে নদী ছিল এবং সেই নদী নিচের দিকের মাটিকে একেবারে গ্রাস করে নিয়েছে এবং তার ফলে ওপর থেকে যে দোকান ঘরটা সেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, শুধু দোকানের একটা অংশ এইভাবে ঝুলছে। গোটা এই আপার দুধিয়া যে বালাসন নদীর পাড়ের যে গ্রাম রয়েছে সেই গ্রাম কিন্তু শুনশান ফাঁকা। একেবারে নদী তীরবর্তী যারা বাসিন্দারা রয়েছেন, নদী তীরবর্তী বাসিন্দারা তারা এলাকা খালি করে চলে গিয়েছেন। পুরো গ্রাম একেবারে জনশূন্য এবং প্রত্যেকটা বাড়িতে তালা, মানুষজনকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ এই গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী। তুমি দেখতে পাবে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এইভাবে তালা ঝুলছে। স্থানীয় মানুষজন তারা নিরাপদ জায়গায় চলে গিয়েছেন। এই জায়গা এই মুহূর্তে থাকার মতো পরিস্থিতি নেই আর। প্রত্যেকটা বাড়ির সামনে গ্রামের জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তারের কুণ্ডলি রেখে দেওয়া হয়েছে, লোহার তার এনে রাখা হয়েছে যে তারের সাহায্যে বড় বড় বোল্ডার পাথর সেগুলিকে দিয়ে নদীতে বাদ দেওয়া যেত। আমি এই যে প্রত্যেকটা বাড়ির ফাঁক দিয়ে যতটুকু অংশ আমি দেখাতে পারছি তার মাঝখান দিয়ে কিন্তু নদী বয়ে যাচ্ছে। প্রত্যেকটা বাড়ির পিছনের দিকের অংশে কিন্তু এইভাবেই নদীর স্রোত বয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং সেই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন যারা হয়েছিলেন গতকাল রাতে যখন ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, সেই হুড়মুড়িয়ে ব্রিজ ভেঙে পড়ার মুহূর্তে কিন্তু বাড়ির বাসিন্দারা তারা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন এবং তারা নিরাপদ জায়গায় একে একে যেতে থাকেন। গ্রামের যত ভেতর দিকে যাওয়া যাবে প্রত্যেকটা বাড়ি কিন্তু এইভাবেই তালা ঝুলছে এবং গ্রামের মাঝ বরাবর আমরা দেখতে পাচ্ছি যে বাঁধ দেওয়ার জন্য এখানে লোহার তার নিয়ে আসা হয়েছে, তার জাল নিয়ে আসা হয়েছে লোহার, যে জালের মধ্যে বোল্ডার পাথর দিয়ে বাঁধ দেওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু নদীর যা চেহারা রয়েছে তাতে সেই কাজ সম্ভব হয়নি এবং রাতের অন্ধকার নেমে আসাতে কিন্তু সেই কাজও এই মুহূর্তে থমকে রয়েছে। ফলে নদী পাড়ের যারা বাসিন্দারা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন এবং গোটা মিরিক এই মুহূর্তে শিলিগুড়ির থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই সেতু ভেঙে পড়ার ফলে। শুধুমাত্র মিরিকেই এখনো পর্যন্ত যা খবর এনডিআরএফ সূত্রে শুধুমাত্র মিরিকেই 12 জনের মৃত্যু হয়েছে এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত নদীর তীরের আশপাশের যে জায়গাগুলি রয়েছে সেখানেও বহু মানুষ আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাউকে দার্জিলিং মহকুমা হাসপাতালে কারো চিকিৎসা চলছে, কাউকে ঘুরপথে দার্জিলিং হয়ে শিলিগুড়ির দিকে পাঠানো হয়েছে। আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসবো। তরুণজ্যোতি,
দুর্গাপুজোর আগে কলকাতায় দুর্যোগ হলো, যেখানে 12 জনের প্রাণ চলে গেল। উত্তরবঙ্গের এই ভয়াবহ বিপর্যয়, এখনো পর্যন্ত খবর 24 জনের মৃত্যু হয়েছে, সংখ্যাটা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, পূর্বাভাস তো আগেই ছিল। এই যে নদী তীরবর্তী এলাকার ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরলেন, সেইখানকার মানুষগুলোকে কি আগে সেখান থেকে সরানো যেত না? তোমরা আজকে এগুলো দেখাচ্ছ কেন? উত্তরবঙ্গের মানুষ মারা গেছে, আমাদের সহনাগরিক মারা গেছে, কেন দেখাচ্ছ তোমরা? তোমার দেখানো উচিত। মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছেন, মুখ্যমন্ত্রী হাত নাচছেন, মুখ্যমন্ত্রী কার্নিভাল এনজয় করছেন। মুখ্যমন্ত্রী তো বলেছেন আজকে কার্নিভাল আছে, আমি ওখানে থাকবো, কালকে দেখছি। মানুষ মরলে মরুক, কি যায় আছে? তোমার 26 জন আমাদের সহনাগরিক বলছো, মুখ্যমন্ত্রী টুইট করে বলেছেন আমার ভাই বোন মারা গেছে। ওনার কাছে কত ভোট মারা গেছে, হয়তো 26 জন হয় ওনার পক্ষে ভোট দিত অথবা বিপক্ষে দিত, তারা মারা গেছেন, কোনো দাম নেই তো। প্রকৃতির কাছে আমরা সত্যিই খুব তুচ্ছ। আমি সুমনদার কথা ধার করেই বলছি। কিন্তু নর্থ বেঙ্গল কি জানো, নর্থ বেঙ্গলকে ওখানকার লোকজন বলে মাঝে মাঝে নর্থ বেঙ্গল। তারা দুঃখে থাকে। কেন দুঃখে থাকে? এই প্রত্যেকবার নর্থ বেঙ্গলে বন্যা হয়, প্রত্যেকবার। তার কথা কেউ মনে রাখে না। উত্তরবঙ্গের কথা কেউ মনে রাখে না। উত্তরকন্যা, ওখানে একটা উত্তরকন্যা করা হয়েছে, কোনো মিনিস্টার থাকে না ওখানে। তোমার ওই সেক্রেটারি লেভেলের অফিসার পর্যন্ত নেই, একটা অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলে একজন অফিসার আছে ওখানে। আচ্ছা তুমি বলো না, উত্তরবঙ্গে তোমাকে মানে ডেটা দিচ্ছি, মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসার জন্য আমাদের রাজ্যের বাজেট হচ্ছে যে 5,602.29 crore। নর্থ বেঙ্গলের ডেভেলপমেন্টের বাজেট কত জানো? হচ্ছে 866 কোটি টাকা মাত্র। তো উত্তরবঙ্গে মানুষ থাকে নাকি? উত্তরবঙ্গের মানুষ যদি মরে, আমার মুখ্যমন্ত্রীর কি বলো তো? তোমরা এসব ছাড়ো, তোমরা দেখাও মুখ্যমন্ত্রী নাচ করছেন, কার্নিভাল হচ্ছে। একটা প্রশ্ন রয়েছে, তোমার কাছে যাব, আমি তোমার কাছে যাব। তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই যে উত্তরবঙ্গের এই যে ভয়াবহ পরিস্থিতি, উত্তরবঙ্গে তো তোমরাই বলো তৃণমূল ভোট পায় না, তো সেখানে তো তোমাদেরই লোক, তোমাদেরই বিধায়ক। হ্যাঁ, তো তোমাদেরই বিধায়ক, তোমাদেরই সাংসদ, কারোর তো মুখ এখনো দেখা গেল না। সবাই কি তাহলে কোথাও কি অপেক্ষা করছে যে মুখ্যমন্ত্রী কখন যাবেন? আমরাই করি। দেখো, সরকারের তরফ থেকে আর্মি এবং এনডিআরএফ দেশের, আমি বলবো না বিজেপির, দেশের তারা কাজ করছে। আর্মি তো বিজেপির নয়। এক্স্যাক্টলি, আমি বলছি ওরা দেশের, বিজেপির নয়, সরকারের। তো দেশের তো অবশ্যই সে জায়গায় তো তারা ব্যবস্থা নেবে। বিজেপি কি করছে এটাই তো প্রশ্ন। প্রত্যেকটা ওয়ার্কার ওখানে কাজ করছে। রাজু বিস্তার সাংসদ কাজ করছে, শঙ্কর ঘোষ রাস্তায় আছে, জিম্বাদা আমাদের ওখানে রাস্তায় আছে, তারা কাজ করছে। উল্টো দিকে বলো, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী কোথায়? তিনি বাইট দিচ্ছেন। আচ্ছা বলতো একটা কথা, কলকাতায় 24 ঘন্টা জল জমলে যখন সেখানে আমাদের সহনাগরিক মারা যায়, হাফ প্যান্ট পরে আমাদের মেয়র নেমে পড়েন। পশ্চিমবঙ্গের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট একটা আছে, তার মন্ত্রী নাম জাভেদ খান। সেই লোকটা কোথায়? তাকে দেখা যায় না কেন? তুমি বলো না, এই যা অবস্থা, যা ভয়াবহ কন্ডিশন, এটাকে স্টেট লেভেল ডিজাস্টার কেন ঘোষণা করা হচ্ছে না? করা হলে যা ক্ষয়ক্ষতি হবে তার 75% টাকা তো কেন্দ্র দেবে। মুখ্যমন্ত্রীর কি এখানেও বঞ্চনা আছে নাকি যে মানুষগুলো মরছে, মরুক, আমি কার্নিভাল করি? আমি আবার বলছি, উত্তরবঙ্গের মানুষ যদি কালকে দাবি করে, সুব্রজিৎ দাবি করে যে আমরা এই পশ্চিমবঙ্গ থেকে আলাদা হব, সেই দাবিকে তুমি বাদ দিতে পারবে? না, তুমি অন্য জায়গায় যাচ্ছ। না 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 না, তুমি একেবারে তুমি অন্য জায়গায় গোটা বিষয়টাকে নিয়ে যাচ্ছ। অনুন্নয়নের প্রতিবাদ অভিযোগ থাকতে পারে, কিন্তু আলাদা বঞ্চনার জন্য একটা তুমি রাজ্যকে ভাঙার কথা বলতে পারো না। একেবারে সেদিকে তুমি যেতে পারো না। আমি এইখানে একটা তথ্যের খাতিরে জানিয়ে রাখি, দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্ত তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং যে রকম ক্ষয়ক্ষতিটা হয়েছে তাতে রাজ্য বিপর্যয়, স্টেট ডিজাস্টার ঘোষণা করার দাবি এবং যাবতীয় সহযোগিতার জন্য কেন্দ্রের সঙ্গে যেন রাজ্য কথা বলে, এই দাবিটা রাজু বিস্ত বিজেপি সাংসদ দার্জিলিং এর, এই নিয়ে তিনি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমি অন্য প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাইছি। যখন ধরুন 22 তারিখে যে অতিবৃষ্টি মাত্র 5 ঘন্টার মধ্যে বিপুল পরিমাণে বৃষ্টি শহরে হলো, কার্যত ত্রাহি মধুসূদন অবস্থা হয়ে গেছিল কলকাতার, আমি বলছি সেখান থেকে তো একটা শিক্ষা নেওয়া উচিত ছিল। সেখানে শিক্ষা নেওয়া যদি নেওয়া যেত, তাহলে আজকে যে 24 জন আমরা আশঙ্কিত যে এই সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকবে, কারণ বহু মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিশ্বনাথ দা, আমি বলছি কতগুলো প্রাণের বিনিময় মাসুল আমাদের গুনতে হচ্ছে। আমি বলছি সেখান থেকে শিক্ষা নিলে এই সংখ্যাটাকে মিনিমাইজ করা যেত না বিশ্বনাথ দা? না, মানে একমত তোমার সাথে আমি, যে সেটা হলো যে ধারাবাহিকভাবে আমাদের আবহাওয়া দপ্তর যেভাবে আগাম সতর্কতা দিয়েছিল উত্তরবঙ্গের বিষয়ে, তো একদম পরিষ্কার করে বলেছিল একদম। ফলে তারপরে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বিপর্যয় মোকাবিলা বাহিনী কোথায়? মানে আজকে যদি প্রশাসনটা থাকতো, বিপর্যয় মোকাবিলা বাহিনী যদি কাছে থাকতো, তাহলে কিন্তু আমি নিশ্চিত যে এতগুলো লোক, 24টা লোকের প্রাণহানি ঘটতো না। মানে আমরা কিন্তু সবসময় অ্যাক্ট করছি ঘটে যাওয়ার পরেও। এখানেও যখন 12টা লোক বিদ্যুৎপৃষ্ট হলো, তারপরে আমরা ভাবতে শুরু করলাম। তার আগে কিন্তু আমাদের বছরকে বছর
বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে লোক মারা যাচ্ছে, অথচ আমাদের উদ্যোগ কিন্তু থাকছে না। আমরা তারপরেও কিন্তু খোলা বক্স মানে বিদ্যুতের থেকেই যাচ্ছে। একইভাবে এখানে আগাম সতর্কতার পরেও কেন প্রশাসনের লোকজন থাকলো না, কেন বিপর্যয় মোকাবিলা বাহিনী থাকলো না, এটা একটা দিক। দ্বিতীয় দিকটা আরেকটা হলো, উত্তরবঙ্গের মানুষ, আমি উত্তরবঙ্গকে কিভাবে লুট করা হচ্ছে, গত কয়েকটা বছরে কিভাবে বনাঞ্চল লুট করা হয়েছে, কি তুমি মানে কল্পনা করতে পারবে না। যে সমস্ত বনে কোনোদিন মানুষ যাওয়ার কথা ভাবতে পারতো না, সেই বনগুলো কার্যত চোরা কারবারিদের দখলে চলে গেছে। পলিটিক্যাল লোক, রাজনীতির লোক এবং মাফিয়াদের একটা চক্র উত্তরবঙ্গকে লুট করছে। এবং একই সাথে তোমাকে এই যে দেখছো না, আপনি বলুন সেটা নিয়ে আন্দোলন কোথায় রয়েছে? এই যে আপনি পরের পর বনাঞ্চল কার্যত লুট হয়ে যাচ্ছে আপনি বলছেন, তার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন কোন জায়গায় নিয়ে গিয়েছে? আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো এই যে নদী গর্ভগুলো দেখছো না, নদীগুলো থেকে যেভাবে যথেচ্ছভাবে বালি পাথর তোলা হচ্ছে, এবং মানে তুমি কল্পনা করতে পারবে না। আমরা ছোটবেলার থেকে ওখানে বড় হয়ে এসেছি, আমরা মানে কল্পনা কোনোদিন করতে পারিনি এই নদীগুলোর অবস্থা এই হবে, বালি মানে চুরি এইভাবে হবে, মানে পাথর চুরি এইভাবে হবে, এবং কোনো বাঁধের কাজ নেই। তুমি সেচ দপ্তর কার্যত উত্তরবঙ্গের নীল, কোনো কাজ নেই। এবং তোমাকে আমি বলতে চাই যে দেখো, কার্নিভাল আগের থেকে ঠিক ছিল, নিশ্চয়ই এটা হওয়া উচিত। এটা মানে বিদেশি অতিথিরা আসছে, তাতেও আমার আপত্তি নেই। কিন্তু রাজ্যের যিনি প্রধানা, তিনি যদি নাচেন, 24টা লোকের মৃত্যুর পরে যদি মুখ্যমন্ত্রী নাচেন, এই ছবিটা কিন্তু সমাজের পক্ষে ভালো ছবি নয়। আমি বলছি মৃত্যুর মিছিল একদিকে যেখানে চলছে, সেখানে মানে কার্নিভালটা পূর্ব নির্ধারিত হবেই, সেটা অবশ্যই আটকানো উচিত নয়। একইভাবে বিদেশিরা আসবেন, নিশ্চয়ই মুখ্যমন্ত্রী থাকবেন, কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে ডান্ডি নাচ নাচছেন, এই ছবি, একদিকে মৃত্যুর মিছিল, আরেকদিকে মুখ্যমন্ত্রী উদ্যম নৃত্য করছেন, এই ছবি পশ্চিমবাংলার মানুষ আগে কখনো দেখেছে? কোনোদিন দেখেছে? কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু দেখতে হচ্ছে এই ছবি। আমি খালি একটা কথাই বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার নতুন করে আক্রমণ করার সুযোগ পেয়েছে বিরোধীরা আক্রমণ করছে রাজনৈতিক স্বার্থে। কি আছে, কিন্তু অরাজনৈতিক ব্যক্তি হিসেবে যারা নিজেদের চিহ্নিত করে, তারাও যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার তো খারাপ লাগছে, মুখ্যমন্ত্রী এইভাবে নাচছেন আর একদিকে মৃত্যু যাচ্ছেন। বেশ, সবার কাছে